নমস্কার। পিপলস ভয়েস নিউজ আপনাদের সবাইকে স্বাগত। আমরা যখন এই প্রতিবেদন করছি তখনও কাশ্মীরের পুঞ্চ সেক্টর ছেড়ে অনেক নিরীহ কাশ্মীরি চলে আসছেন, তাদের গ্রাম ছাড়ছেন। আপনারা ইতিমধ্যেই দেখবেন বিভিন্ন ভিডিও সার্ফেসে এসেছে এবং যেগুলো জাতীয় সংবাদ মাধ্যম তারাও দেখাচ্ছে যে ভারত প্রত্যাঘাত করার পর, 9টা জঙ্গি শিবির গুঁড়িয়ে দেওয়ার পর পাকিস্তান কিন্তু সরাসরি নিরীহ যারা গ্রামবাসী তাদের ওপর পুঞ্চ সেক্টর জুড়ে তারা সেলিং শুরু করেছে। ইতিমধ্যেই যা খবর, 15 জন মারা গেছে এবং বহু আহত হয়েছে, তার মধ্যে বাচ্চা শিশুরাও আছে। অর্থাৎ পাকিস্তান, আমরা যেটা আলোচনা করছিলাম, নিরীহ নাগরিকদেরই সেখানে টার্গেট করছে। এখনো পর্যন্ত ভারত কিন্তু বারবার বলেছিল তারা জঙ্গি শিবিরটাই গোড়াতে চায়, জঙ্গি সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিয়েছে। কিন্তু পাকিস্তান আছে পাকিস্তানি। একদিকে আমরা দেখলাম যে এখানে যখন জঙ্গিদের কবর দেওয়া হচ্ছে, সেখানে পাকিস্তান সেনাবাহিনীর পোশাকে সেখানে হাজির। এরপর নিরীহ গ্রামবাসীর ওপর শেলিং শুরু হলো। ফলে আগামী দিন বা এই যে ভারত পাকিস্তানের উত্তাপ ঠিক কত দূর এগোবে, কত দ্রুত গতিতে এগোবে, কোন দিকে এগোবে, আমরা এই বিষয়ে আলোচনা করব প্রাক্তন আইএফএস অরিজিৎ ঘোষ এবং দেবাশিস চৌধুরীর সঙ্গে, অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক। দুজনকেই স্বাগত। অরিজিৎ, কিভাবে দেখছেন পুরো বিষয়টা? কালকে থেকে যে এলওসি জুড়ে যে ফায়ারিং হচ্ছে। দেখুন, এটা স্বাভাবিক। আপনি ভারত স্ট্রাইক করেছে, অ্যাটাক করেছে, এবং তার প্রতিবাদে তার জবাব তো দিতে হবে। এখন সেই জবাব দেওয়ারই প্রস্তুতি চলছে। এই জবাব দেওয়ার জন্য আপাতত রিস্ক ফ্রি মেথড হচ্ছে এই বর্ডার জুড়ে শেলিং করা, বর্ডার জুড়ে গুলি চালানো। এবং সেটাই তারা করছে, কিন্তু কিন্তু এটা হচ্ছে আপনার মানে মানে এটাকেই তার ফাইনাল জবাব বলে ধরে রাখার কারণ নেই। কিন্তু কেননা ফাইনাল জবাব হবে মিসাইল স্ট্রাইকের মাধ্যমে। কেননা ভারত মিসাইল স্ট্রাইক করেছে, জবাবে পাকিস্তানি আওয়াম চাইবে যে জবাবটাও মিসাইল স্ট্রাইক দিয়ে হোক। হুম। সেই জন্য এইগুলো যে করা হচ্ছে, সীমান্ত বরাবর শেলিং, এটা শুধু মানে যাকে বলে ওই ট্রেলার। এবং এরপর জবাবি হামলা হবে, মিসাইল স্ট্রাইক হবে। মিসাইল স্ট্রাইক কোথায় হবে? আমার ধারণা মিসাইল স্ট্রাইক হবে মিলিটারি ইনস্টলেশনে। কেননা আমাদের তো আর কোনো টেরোরিস্ট ইনফ্রাস্ট্রাকচার নেই। কাজে ওদের মিসাইল, ওদের তাই সামরিক ইনস্টলেশনেই ওদের আঘাত হানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে ওরা যদি সামরিক ইনস্টলেশনে আঘাত হানে তাহলে আমাদের রিয়াকশন কি হবে? মানে একটা থিওরি হচ্ছে যে যদি আপনার সামরিক ইনস্টলেশনে আঘাত হানা হয় তাহলে সেটা যুদ্ধ ঘোষণার সমতুল্য, কাজেই আপনাকেও যুদ্ধ ঘোষণা করতে হবে বা ওই দিকে যেতে হবে। এবং আর একটা থিওরি হচ্ছে যে ওরা সামরিক ইনস্টলেশনে আঘাত হানার পরেই আন্তর্জাতিক চাপটা খুব বেশি হয়ে দাঁড়াবে আমাদের উপর, যাতে কিনা একটা রফায় আসা যায়। এবং যখন এবং তখন ব্যাপারটা হবে যে ওই হিসাব কষাকষি চলে যাবে যে আমরা ওদের কতটা ক্ষতি করেছি আর ওরা ওদের আমাদের কতটা ক্ষতি করেছে। মানে ফুটবল ম্যাচে স্কোর কি, ফুটবল হুম। ম্যাচে যদি পাকিস্তানের পক্ষে স্কোর হয় তাহলে আমাদের পাবলিককে সেটা, পাবলিকের পক্ষে সেটা মেনে নেওয়া মুশকিল, এবং পাকিস্তানেরও তাই। এবং তখন যেটা হবে সেটা হচ্ছে যে ব্যাপক মিডিয়া ম্যানিপুলেশন, ব্যাপক মিডিয়া ম্যানিপুলেশন এবং পিআর এবং সোশ্যাল মিডিয়া ম্যানিপুলেশন, যাতে কিনা দু দলের যেই পিছিয়ে থাকুক সে সেটাকেই মানে মানে দুই দলই ব্যাপারটাকে নিজের জয় বলে দেখানোর চেষ্টা করবে। এই হচ্ছে হুম। আমার প্রোগ্রাম। দেবাশিস দা, আমরা কালকে যেখানে থেমেছিলাম, যে যেটা বলছিলাম যে 65 যুদ্ধের পর পাকিস্তান কিন্তু ওই নিরীহ নাগরিকদের ওপর অ্যাটাক করে চলে যায় হেরে যাওয়ার পর। এখানে আমরা দেখতে পাচ্ছি সবে এখনো ভারতের প্রত্যাঘাতের পর তারা কিন্তু ওই লাইন অফ কন্ট্রোল জুড়ে গত 10-12 দিন ধরেই তারা লাইন অফ কন্ট্রোলে ভাঙছে, তারা সেলিং করছে এবং ইতিমধ্যে ভারতে এসে মর্টার পড়ছে। 15 জন ইতিমধ্যে মারা গেছে এবং তাদের মধ্যে শিশুও আছে। কিভাবে দেখছেন দেবাশিস দা? দেখুন, আমরা যেরকম একটা টেকনিক্যাল পয়েন্ট ধরেছি, আমরা একটা টেকনিক্যাল পয়েন্ট ধরেছি যে আমরা টেরর টেরর এরিয়াটাতে আক্রমণ করেছি, টেরোরিস্টদের উপর আক্রমণ করেছি। আমার মনে হয় পাকিস্তানও একটা টেকনিক্যাল পয়েন্ট ধরেছে। সেটা হচ্ছে পাকিস্তান কিন্তু ইন্টারন্যাশনাল বর্ডারের উপরে কোনো অ্যাক্টিভিটিস করেনি এখন অব্দি। চাইলে পরে করতেই পারতো, কারণ আমরা আমরা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করেছি। ভাওয়ালপুর হচ্ছে প্রপার পাকিস্তানের উপরে অ্যাটাক, কেউ টেরর ক্যাম্পের উপর অ্যাটাক, কিন্তু প্রপার পাকিস্তানের অ্যাক্রস ইন্টারন্যাশনাল বর্ডার। পাকিস্তান যেটা করছে, ও এলওসির উপরেই শুধু অ্যাটাকটা করছে। আর এলওসিটা টেকনিক্যালি যুদ্ধ বিরামের রেখা। এলওসিতে কিন্তু আমরা অ্যাকচুয়ালি টেকনিক্যালি ভারত আর পাকিস্তান কিন্তু যুদ্ধের যুদ্ধের পরিস্থিতিতেই আছে। এলওসি মানে হচ্ছে ইন্ডিয়া আর পাকিস্তান আর অ্যাট ওয়ার।
1948-এ যখন ইউএনও তে চলে যায় ম্যাটারটা, ইউএনওর অবজারভাররা আসে, ইউএনওর অবজারভারদের প্রেজেন্সে এলওসি লাইনটা টানা হয়। আর এলওসি লাইনের উপরে হচ্ছে সিজ ফায়ার। এলওসিটা টেকনিক্যালি যুদ্ধ বিরামের একটা রেখা, ইন্টারন্যাশনাল বর্ডার নয়। তো সেখানে সিজ ফায়ারটাকে ভায়োলেট করছে, এলওসিটা অ্যাকচুয়ালি যুদ্ধেরই রেখা। তো সেই জন্য পাকিস্তান টেকনিক্যালি বলতে চাইছে যে কাশ্মীর ডিসপুটেড ল্যান্ড, তাই এলওসির উপরে আক্রমণ করছি। এলওসিটা হচ্ছে অনেকটা ওই ডিএমজির মতন, মানে নর্থ আর সাউথ কোরিয়ার মধ্যে যে রেখাটা আছে, নর্থ আর সাউথ কোরিয়া যেরকম টেকনিক্যালি ওরা কিন্তু এখনো অ্যাট ওয়ার, ওরা এখনো যুদ্ধের পরিস্থিতিতেই আছে নর্থ আর সাউথ কোরিয়া। সেরকম এলওসিতে, এলওসির এপারে ওপারে ইন্ডিয়া পাকিস্তান কিন্তু যুদ্ধের পরিস্থিতিতেই আছে। টেকনিক্যালি উই আর অ্যাট ওয়ার উইথ পাকিস্তান অ্যাক্রস এলওসি। তো এলওসি তে ওরা সিজ ফায়ার ভায়োলেশন করছে, বলার চেষ্টা করছে যে কাশ্মীর ডিসপুটেড এরিয়া, আমরা এলওসির উপর আক্রমণ করছি। টেকনিক্যালি কিন্তু ওরাও ভারতের উপর আক্রমণ করলো না, আমরাও টেকনিক্যালি পাকিস্তানের উপর আক্রমণ করলাম না, আমরাও টেকনিক্যালি না, কিন্তু টেরর ওরা ক্যাম্পের উপর আক্রমণ করলো। দেবাশিসদা, সেটা হচ্ছে ওরা তো যখন ভারত সিন্ধু চুক্তিটা বাতিল করলো তখন কিন্তু ওরাও বলেছিল যে ওরাও এলওসি এটা আর মানবে না। ওরা কিন্তু সেটা ঘোষণা করেই বলেছিল যে হ্যাঁ লাইন অফ হ্যাঁ, কন্ট্রোলটা ওরাও আর মানবে না। মানবে না। তো সেই জন্য এলওসির উপরে রাখছে ব্যাপারটা। আইবি মানে ইন্টারন্যাশনাল বর্ডারের উপরে যদি আসে তখন এসকেলেশন হলো। টেকনিক্যালি কিন্তু পাকিস্তান এখন এসকেলেট করলো না, কিন্তু টেকনিক্যালি করলো না, এলওসির মধ্যে সীমাবদ্ধ রাখলো নিজেকে, এলওসির মধ্যে। আইবিতে আসলে এসকেলেট হবে। ডিপ্লোম্যাটিক্যালি আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু পাকিস্তান বলেছে, সেটা হচ্ছে ওরা কিন্তু সিমলা এগ্রিমেন্টটাকেও অ্যাব্রোগেট করার কথা উল্লেখ করেছে, হুম যে আমরা সিমলা এগ্রিমেন্ট বাতিল করে দেবো। সিমলা হুম এগ্রিমেন্ট যদি বাতিল করে তাহলে কিন্তু গোটা বিষয়টা আবার পুনর্বিবেচনার মধ্যে আসবে। তার মধ্যে কোনটা আসবে? বাংলাদেশের অস্তিত্ব। সিমলা এগ্রিমেন্টের মাধ্যমে পাকিস্তান কিন্তু বাংলাদেশকে মেনে নিতে বাধ্য। পাকিস্তান বাংলাদেশকে মেনে নিয়েছিল সিমলা এগ্রিমেন্টের মাধ্যমে। যদি সিমলা এগ্রিমেন্ট বাদ দেয় তাহলে কিন্তু টেকনিক্যালি পাকিস্তান কিন্তু আবার বাংলাদেশের উপরে নিজের অধিকার বিস্তার করলো। যদি সিমলা এগ্রিমেন্টকে বাদ দেয় তাহলে বাংলাদেশকে বোঝা উচিত যে পাকিস্তান কিন্তু আবার বাংলাদেশকে ক্লেম করলো ইস্ট পাকিস্তান হিসেবে, যদি সিমলা এগ্রিমেন্ট বাদ দেয়। তো সেটা একটা অন্য প্রসঙ্গ। কিন্তু ডিপ্লোমেসি, এলওসি, আইবি বর্ডার, ওয়ার এগেন্স্ট টেরর, অনেকগুলো কনসেপ্টের মধ্যে জিনিসটা জড়িয়ে যাচ্ছে। এখানে এমতাবস্থায় ভারত সরকারের, আমার ব্যক্তিগত মত, ভারত সরকারের একদম ক্যাটেগরিক্যাল পজিশন ক্লিয়ার করা উচিত যে আমরাও এলওসির উপরে যদি আক্রমণ হয় সেটাকেও আমরা ভারতের উপরে আক্রমণই আমরা মানব, এবং ইন্টারন্যাশনাল বর্ডার খুলে দিতে আমরা দ্বিধা করব না। ইন্টারন্যাশনাল বর্ডার খুলে দেওয়ার আমরা দ্বিধা করব না। এটাকে যদি যুক্তিসঙ্গত ভাবে ভারতের ডিপ্লোম্যাটরা, ভারতের ডিপ্লোমেসি, পররাষ্ট্রনীতি যদি এটা বিশ্বপটলে প্রমাণিত মানে স্থাপন করে দেয় একবার, যদি আমরা এটাকে জোরালো ভাবে বলতে পারি যে এলওসির উপরে আক্রমণও কিন্তু ভারতের উপরে আক্রমণ, এবং আমরা ইন্টারন্যাশনাল বর্ডার খুলে দেবো, আক্রমণ করবো, ইন্টারন্যাশনাল বর্ডার দিয়ে আক্রমণ করবো, এটা এটা যদি এটা আমরা আমরা এলওসির উপরে আক্রমণটাকে আমরা ভারতের উপরে আক্রমণ মানবো, আর ইন্টারন্যাশনাল বর্ডারের অ্যাক্রস আক্রমণ করব। ভারতের ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড আমার ব্যক্তিগত মতে এখন এটা হওয়া উচিত। তাহলে ডিপ্লোম্যাটিক্যালি আবার আমরা একটা স্টেপ এগিয়ে থাকবো। যেরকম ওয়ার अगेंस्ट টেররে আমরা একটা স্টেপ এগিয়ে আছি ডিপ্লোম্যাটিক্যালি, এলওসির আক্রমণটাকেও আমাদের খুব শক্তভাবে নিতে হবে। এটাকে ওইভাবে লিখলে হবে না যে এলওসি মানে ওয়ার সিচুয়েশন, সিজ ফায়ার ভায়োলেশন। সিজ ফায়ার ভায়োলেশন নয়, এটা অ্যাটাক অন ইন্ডিয়া। অ্যাটাক অন ইন্ডিয়া। কেন? কাশ্মীর ইজ নট ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীর। ইন্ডিয়ার কাশ্মীর স্বাধীন, মানে ইন্ডিয়ার পার্ট। কেন? এটা হুম আমরা 370 সরানোর পরে এবং আমাদের পার্লামেন্টের রেজলিউশনের মাধ্যমে এটা বিশ্বকে আমরা বলে দিয়েছি যে ওটা ইন্ডিয়ান অকুপাইড কাশ্মীর নয়, ওটা ইন্ডিয়া। ওই জম্মু, ওই রাজৌরি, ওই পুঞ্চ, ওই শ্রীনগর ভ্যালি, এটা ইন্ডিয়া। ইন্ডিয়া অকুপাইড কাশ্মীর নয়, ওটা ইন্ডিয়া। তো এলওসির উপরে আক্রমণটাও ইন্ডিয়ার উপরে আক্রমণ। এটা এখন প্রতিস্থাপিত করতে হবে ভারতের ডিপ্লোম্যাটসদের, ডিপ্লোমেসির। আর ইন্টারন্যাশনাল বর্ডার আমরা খুলে দেবো, এটার একদম স্পষ্ট ভাষায় এটা পাকিস্তানকে বলে দেওয়া দরকার, আমার ব্যক্তিগত মত। অরিজিৎ, দেবাশিসদা যেখানটা বললেন যে ডিপ্লোমেসির এটা সামনে নিয়ে আসা উচিত, এখনো কিন্তু এই যে ভারতীয়দের উপর আঘাত, এইটা আমার
ভারতের প্রচার মাধ্যম হয়তো করছে, কিন্তু কেন্দ্র কিন্তু সরকারিভাবে বা সেই জায়গাটা কিন্তু এখনো বলেনি, বা সেই জায়গায় প্রচারটাকে তুলে নিয়ে আসেনি যতটা বলছে যে সন্ত্রাসের কোমরটা ভেঙে দেওয়া হলো। বা বিশ্বের দরবারে এখনো পর্যন্ত কিন্তু আমি সকাল থেকে দেখিনি যে কেউ টুইট করা বা বলা যে দেখো আমাদের নিরীহ মানুষদের উপর আক্রমণ করছে, আমরা কথা দিয়েছিলাম যে আহ এর বাইরে যেন পাকিস্তান না যায়। সেরকম কিন্তু আমরা এখনো দেখছি না অরিজিৎ, তাই নয় কি? দেখুন, আহ, আহ, আপনি পাকিস্তান বলছে যে ভারত তাদের নিরীহ মানুষদের উপর আক্রমণ করেছে, তাদের সিভিলিয়ানদের উপর আক্রমণ করেছে। ভারত তাদের টেররিস্ট বলে দেখে দিতে পারে, কিন্তু পাকিস্তানের বক্তব্য হচ্ছে তারা সিভিলিয়ান, তাই তো? এবং সেই যে আক্রমণ, তারা অ্যাক্রস দি এলওসিও হয়েছে এবং অ্যাক্রস ইন্টারন্যাশনাল বর্ডারও হয়েছে। বাহাওয়ালপুর, বাহাওয়ালপুর, মুরিদকে, শিয়ালকোট, কোটামরু, হুম। অ্যাক্রস ইন্টারন্যাশনাল বর্ডার। বাকিগুলো ইয়েতে অ্যাক্রস এলওসি। কাজী পাকিস্তান তারই জবাব দিচ্ছে। কাজী ভারত যদি এটা বলে যে পাকিস্তান আমাদের নিরীহ মানুষের ওপর অত্যাচার করছে, শেলিং করছে, পাকিস্তানও বলবে যে আপনারা প্রথমে না, আমাদের নিরীহ পাকিস্তান তো মানুষদের অলরেডি উপর। বলছে অরিজিৎ, পাকিস্তান তো কালকে থেকেই বলছে নিরীহ মানুষদের উপর অত্যাচার করছে বা মারা হয়েছে। সেটা একবারও বলতে, সেটা কোনোদিন স্বীকার করতে পারবে না যে জঙ্গি শিবির ধ্বংস হয়েছে, মাসুদ হ্যাঁ। আজহারের 14 জন লোক মারা গেছে। সে তো তারা বা হুম। এখানে ছিল, সেটা তারা প্রথম থেকেই বলছে যে 26 জন নিরীহ মারা গেছে, মহিলা শিশুও আছে। হ্যাঁ। কিন্তু তা ভারত কিন্তু আমি সেভাবে জানি আমি না। বলছি যে নিরীহ কার্ডটা খেলছে না। দেখুন, ভারত এগুলো করতে পারে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে আমার মনে হয় না যে এর উপর মানে বিশেষ কিছু ডিপেন্ড করছে। প্রথম কথা যে ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি আর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের মধ্যে তফাৎ আছে। হ্যাঁ, কোর্ট অফ জাস্টিসে আপনি ওই প্যাঁচ পয়জার খেলতে পারেন ওই আইন টাইন নিয়ে, যেগুলো আমরা হুম। ভাবতাম যে এইভাবেই হয়তো কাজ হয় 1947-48 সালে, যে জন্য আমরা ইউএনএ তো গিয়েছিলাম অ্যান্ড অল। আস্তে আস্তে আমরা বুঝে গেছি ওসবে কাজ হয় হয় না। জোর যার মুলুক তার, যার বেশি হুম। পাওয়ার, যার কথা লোকে শোনে, সেটাই আলটিমেটলি অ্যাকসেপ্টেড হয়। এই যে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করেছে, সে করেছে, ইসরায়েল করেছে, গাজাতে আক্রমণ সে করেছে। হুম। তাতে কি নীতি, কি আইন, কি ডিপ্লোম্যাসি, কিছুই আর বিশেষ না, ইয়ে কেউ টেকে। শুনছে না, হুম। কেউ কোনো এবং কথাই তো ইন্ডিয়ার শুনছে ক্ষেত্রেও না। তাই। এবং ইন্ডিয়ার ক্ষেত্রেও হ্যাঁ। তাই, সেটাই আমার প্রথম থেকে আমার বক্তব্য হচ্ছে যে ইন্ডিয়াকে একটা শক্তপোক্ত পজিশনে আসতে হবে। আমাদের যে অবস্থা, আধা খ্যাচড়া অবস্থা মিলিটারি মডার্নাইজেশনে, আমাদের যে মানে তুলনামূলকভাবে সামরিক শক্তির যে অবস্থা, তাতে আমরা এখনো, আমার ধারণা আমরা এখনো সেইখানে নেই যেখানে আমরা উইথ ইম্পিউনিটি বিশ্বের দরবারে বলতে পারি যে এটা, যেটা আমরা করছি সেটাই সঠিক। সুতরাং আমাদের একটুখানি মানে এগুলো সহ্য করতে হবে আর কি। আহ, আহ, সেটাই আমার বারবার বক্তব্য যে আমরা পাকিস্তানে আক্রমণ করেছি, কিন্তু তার জবাবে আমাদেরও ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে এবং আমাদের সেটা মেনে নিতে হবে। আমাদের পাবলিকের টেন্ডেন্সি হচ্ছে যে আমরা কোনো ক্ষয়ক্ষতি স্বীকার করব না। কোনো ক্ষয়ক্ষতি হলেই আমরা সবাই একট্টা হয়ে সরকারের বিরুদ্ধে এই ঠিক হচ্ছে না, হ্যান হচ্ছে না, ত্যান হচ্ছে না, এইসব করতে শুরু করব। সেরকম করলে হবে না। পাকিস্তানকে দেখো, শেখো, তারা কিন্তু ঐক্যবদ্ধ। অবশ্য তাদের ব্যাপারটা হচ্ছে যে তারা কিছু বলার তাদের ক্ষমতা নেই, তাদের কিছু বললেই তো মিলিটারি তাদের টাইট দিয়ে দেবে। হুম। হ্যাঁ, সেই জন্য তারা তাদের কাছে ওখান থেকে কোনো ডিসেন্ট শুনতে পাও না। কিন্তু আমাদের এখানেও আমাদের কেয়ারফুল হতে হবে যে যখন আপনারা একটা পথে পা বাড়িয়েছেন, সেই পথে কিন্তু খালি লাভ নেই, ক্ষয়ক্ষতিও আছে। আপনাদের লোক মারা যাবে, আপনাদের ম্যান অ্যান্ড মেটেরিয়াল ক্ষয়ক্ষতি হবে, আপনাদের লোক হয়তো ওদের ওখানে বন্দিও হতে পারে, সেগুলো আপনাকে মেনে নিতে হবে। হুম। দেবাশিস দা, যত সময় যত এগোবে বোঝা যাচ্ছে যে এই উত্তাপটা থামবে না, বরং বাড়বে। কারণ পাকিস্তানের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাদের প্রধানমন্ত্রীকে দেখলাম, তিনি যুদ্ধ ঘোষণা করলেন সেখানকার পার্লামেন্টে, যে তারা মনে করছেন যুদ্ধ, প্রথমে সিন্ধু জল চুক্তি নিয়ে বললেন যুদ্ধ, তারপর এখানে বললেন যুদ্ধ। ফলে তাদের আর কিছু হারানোর নেই। এবার তাদের অল আউট, তাদের কথা মতো ওয়ার। ভারত স্বভাব যেটা বলছে যে সন্ত্রাসবাদের ঘাঁটিতে আক্রমণ, তারা সেটা যুদ্ধ হিসাবে দেখছে। তা আপনার কি মনে হয় যে এই জিনিসটা কি অনেক দিন ধরে টানবে, নাকি কোনো জায়গায় আন্তর্জাতিক চাপের কাছে কোনো একটা জায়গায় দাঁড়ি পড়ে যাবে, যেটা পাকিস্তান টেনে নিয়ে যেতে পারবে না? আমার আমার ব্যক্তিগত মত, ডিপ্লোম্যাটিক্যালি ভারত একটা আপার আপার হ্যান্ড আছে। আজকের দিনও, আজকে অব্দি ভারত একটা আপার হ্যান্ড আছে। কেননা পাকিস্তান যতই ডিনাই করুক, পাকিস্তান যাই বলুক যেটা পাকিস্তানের উপর আক্রমণ হয়ে গেছে, সিভিলিয়ানদের মারা হয়েছে, ইনোসেন্ট সিভিলিয়ানদের মেরেছে, মসজিদ ভেঙে দিয়েছে, যা ইচ্ছা বলুক পাকিস্তান, কিন্তু এটা ইস্টাবলিশ ফ্যাক্ট দ্যাট ইন্ডিয়া হ্যাজ টার্গেটেড, প্রিসিশন টার্গেটেড
টেরর ক্যাম্পস, এবং সেগুলো যে টেরর ক্যাম্প ছিল, টেরর ক্যাম্প গুলোকে আক্রমণ করা হয়েছে। আর পাকিস্তানে যে টেরোরিস্টদের আস্থানা আছে, টেরোরিস্টদের প্রশিক্ষণ দেওয়া হয়, টেরোরিস্ট তৈরি করা হয়, এটা জগজাহির, এটা ওয়েল ইস্টাবলিশ ফ্যাক্ট। পাকিস্তান যা ইচ্ছা বলুক, পৃথিবীর একটা মানুষ এটাকে বিশ্বাস করবে না। চায়নাও এখানে পাকিস্তানের পক্ষে দাঁড়াতে পারবে না। কেন? এভরিবডি নোজ দ্যাট রাইট ফ্রম 1979, 1980, যবে থেকে পাকিস্তান আফগানিস্তানের মুজাহিদদের ট্রেনিং দিতে শুরু করেছে, বিন লাদেন পাকিস্তানে পাওয়া গেছিল। সমস্ত জিহাদি সংগঠনদের বিভিন্ন পার্লামেন্টে, ইউরোপিয়ান ইউনিয়নের পার্লামেন্টের রেজলিউশন আছে, ব্রিটিশ পার্লামেন্টের রেজলিউশন আছে, আমেরিকান না, সেনেটের সে তো রেজলিউশন আছে, একাধিক সে তো রেজলিউশন আছে আমি যে পাকিস্তান স্কাই ইজ। নিউজে দেখলাম দেবাশিস দা, তাদের যে মন্ত্রী স্কাই নিউজে তো স্বীকারই করলেন যে 30 বছর ধরে তারা কোনো সময় আমেরিকার হয়ে কোনো সময় রাশিয়ার হয়ে তারা এই কাজটা করেছে। সবাই জানে, সবাই, সবার পার্লামেন্টে রেজলিউশন করা আছে। প্রত্যেকটা গভর্নমেন্ট স্বীকার করে যে পাকিস্তান টেরোরিস্টদের আস্থানা, টেরোরিস্টদের হেল্প করে, টেরর অর্গানাইজেশনদের ফান্ডিং করে, তৈরি করে। ইনফ্যাক্ট চায়নাও এক দুবার বলতেও বাধ্য হয়েছে, চায়নাও পরোক্ষভাবে ইনডাইরেক্টলি স্বীকার করেছে যে পাকিস্তানের টেরোরিস্ট আছে। তো সেই জন্য পাকিস্তান যা ইচ্ছা এখানে করুক, পাকিস্তানের ডিপ্লোমেসি এখানে কাজ করবে না। এরপরে যদি পাকিস্তান বলে যে টেররের উপরে আক্রমণ, পাকিস্তানের উপরে আক্রমণ, আবার আমাদের কাছে আপার হ্যান্ড, আমাদের এটা মেনে নেওয়া উচিত। তাহলে আমার মনে হয় ভারতবর্ষের মেনে নেওয়া উচিত যে তোমরাই তো বলছো যে এটা পাকিস্তানের উপর আক্রমণ, তার মানে তোমরা স্বীকার করছো যে তোমরা টেরর ক্যাম্প, তোমরা একটা টেরোরিস্ট কান্ট্রি। কি করে হতে পারে যে টেরোরিস্টদের উপরে আক্রমণ করলে সেটা পাকিস্তানের উপরে আক্রমণ হয়ে যায়? আমার এটা কি যেটা করে হতে জানতে পারে? চাইছি দেবাশিস দা, এই জিনিসটা আপনার চোখে কি, এটা কি টানবে না দাড়ি পড়বে, না এই জিনিসটা আমি যেটা না, বললাম এটা 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 টানবে? টানবে না। এটা টানবে না, এটা তখনই টানবে যদি ভারত সরকার এটাকে নেক্সট লেভেলে নিয়ে যায়। ভারত সরকার যদি পাকিস্তানের এই পয়েন্টটাকে চেস করে, ভারতবর্ষ যদি পাকিস্তানের এই পয়েন্টটাকে চেস করে যে তোমরা কেন বলছো এটা পাকিস্তানের উপর আক্রমণ, আর তোমরা কেনই বা ভারতের উপর আক্রমণ করছো? আমরা তো টেরর ক্যাম্প ধ্বংস করেছি, তোমরা কি রাজৌরিতে, পুঞ্চে তোমরা কি টেরর ক্যাম্প ধ্বংস করছো? তোমরা তো আমার সিভিলিয়ানদের মারছো। তোমার ওখানে সিভিলিয়ান মারিনি। পৃথিবীর একটা দেশ স্বীকার করবে না যে ভারত ওখানে সিভিলিয়ানদের উপর আক্রমণ করেছে। একটা দেশ এখন অব্দি বলেনি যেটা পাকিস্তানের উপর আক্রমণ করেছে ভারতবর্ষ। এই পয়েন্টটাকে যদি ভারত চেস করে তাহলে এসকেলেট হবে। সেজন্য ওনাসটা ভারতের উপরে। ভারত যদি চায় তাহলে আরো এগিয়ে নিয়ে যেতে পারে, পাকিস্তানকে আরো শাস্তি দিতে পারে, ভারত যদি চায়। আর যদি ভারত মনে করে এই অবধি হয়ে ঠিক হয়ে গেছে, এলওসি তে আস্তে আস্তে এলওসি কে আমরা ঠান্ডা করে দেবো, এলওসি কে কন্ট্রোল করব, ওদের কাউন্টার অ্যাটাক করে ব্যাপারটাকে এলওসির মধ্যেই রেখে দেবো, তাহলে সেটা ভারতের ব্যাপার, সেটা ভারতের ডিপ্লোমেসি। কিন্তু যদি ভারত যদি আজকে পাকিস্তান খুবই দুর্বল জায়গায় আছে, ডিপ্লোম্যাটিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি এবং মিলিটারিলি খুবই দুর্বল জায়গায় আছে, ভারত যদি এখন চেস করে তাহলে অনেকটাই পাকিস্তানকে অনেকটা চেস করতে পারবে, অনেকটা কাবু করতে পারবে। এটা ভারতের উপরে ডিপেন্ড করে আজকের দিন। সময় শেষ হয়ে যাচ্ছে, দুজনকে একটা একটা করে প্রশ্ন করবো আমি। অরিজিৎ, আমরা যেমন 71-এর আগে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের সময় ইন্দিরা গান্ধীকে প্রতিটা দল সাপোর্ট করেছিল এবং ইন্দিরাকে প্রায় দুর্গা বলেছিল অটল বিহারী বাজপেয়ী বাংলাদেশের সময়। এবার এখানে দাঁড়িয়ে আহ আপনার কি মনে হয় যে নরেন্দ্র মোদীর যে ভূমিকা, এখনো পর্যন্ত প্রতিটা দল কিন্তু তাকে সাপোর্ট করেছে, এখনো পর্যন্ত আমরা দেখেছি, এইটা কি টেনে নিয়ে যাবে যদি আমি আমাদের দেশের রাজনীতিতে দেখি, নাকি এটাও খুব অল্প দিনের বিষয়? এখনো পর্যন্ত সমস্ত ঐক্যবদ্ধ, কালকে গতকাল অমিত শাহ মিটিং করেছেন মুখ্যমন্ত্রীদের সঙ্গে, যে বর্ডারিং এরিয়া যারা কেন্দ্রশাসিত অঞ্চল সেখানে করেছে, সবাই বলছে আজকে 11টার সময় আহ সর্বদলীয় মিটিং আছে। এটা কি মনে হয় যেভাবে ইন্দিরা গান্ধীকে তখন দেখা হয়েছিল, এই সময় দাঁড়িয়ে একেও দেখা হবে অরিজিৎ? এখানে দাঁড়িয়ে কি একইভাবে সেটা নরেন্দ্র মোদীকে দেখা হবে? দেখুন, এটা বলা মুশকিল এখনো অবধি। হ্যাঁ, এখনো অবধি সমস্ত পার্টিগুলো আহ, উম, সরকারের সাথে সহযোগিতা করছে বটে, কিন্তু তার মধ্যেও কিন্তু কিছু কিছু আমি কিছু কিছু সুর শুনতে পাচ্ছি যারা যুদ্ধ বিমানের হিসাব টিসাব চাইছে। হুম। হুম। সুতরাং এটা বলা মুশকিল। আমাদের দেশের যে রাজনীতিটা, সেই রাজনীতিটা সবকিছুর ঊর্ধ্বে।
লোকে অনেক সময় দেশের সাথে থেকে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ, রাজনৈতিক পার্টির স্বার্থটাকে ওপরে স্থান দেয়। সুতরাং হুম। আমাদের দেশে হলফ করে কিছু বলা যায় না কি কি হতে কি হয়। শেষে এইসব সমস্ত পার্টিগুলো সরকারের পেছনে কতটা খাড়া থাকবে এবং কত অবধি খাড়া থাকবে বলা মুশকিল। আমার ধারণা যে এখনো অবধি মোটামুটি সরকার যেভাবে ব্যাপারটাকে উপস্থাপন করেছেন, তাতে দেখা যাচ্ছে এটা সাফল্যমণ্ডিত একটা অপারেশন। কিন্তু আমি যে ওই যে বললাম যে এটা একতরফা নয়, দুতরফা ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে, ক্ষয়ক্ষতি হবেই। হুম, এবং আমি যে সেটাই মুহূর্তে বললাম। যে দুদিন মুহূর্তে পর বিরোধী দল তো চিৎকার করতে ক্ষয়ক্ষতি শুরু হতে করবে, শুরু সেটা হবে, নিয়ে। তখন হ্যাঁ। কিন্তু বিরোধীরা মনে করবে যে এই সব পয়েন্টে আমরা সরকারকে কোণঠাসা করতে পারি। এবং তখনই হুম। আমাদের দেশের যে প্রকৃত রাজনৈতিক যে ম্যাচিউরিটি, সেটা সামনে আসবে। দেবাশিস, আপনার কাছে শেষ প্রশ্ন। এক হচ্ছে আমাদের রাজনৈতিক দল, অরিজিতের কথা যেটা ম্যাচুরিটি, এবং আপনাকে আরেকটু এগিয়ে বলতে পারে এর কি সত্যি কোনো পশ্চিমবঙ্গে আগামী দিনে কোনো প্রভাব আসবে? কারণ যদিও এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী কালকে বলেছেন যে আমরা দেশের সঙ্গে যাব, অথচ তৃণমূল কিন্তু এতদিন ধরে রোজ 6টা 10টা 15টা করে প্রশ্ন করছিল। সেখানে বঙ্গের রাজনীতি কিভাবে দেখছেন? বঙ্গের রাজনীতিটা অন্যরকম চলবে। বঙ্গের রাজনীতি তার তার কি বলে বিষয়বস্তুগুলো আলাদা, তার পয়েন্টগুলো আলাদা। একটা একটা ইনডাইরেক্ট এফেক্ট হবে, কারণ রাষ্ট্রবাদের একটা হুম। দেশপ্রেমের ভারত মাতা কি জয়, জয় হিন্দ, বন্দে মাতরম, এর একটা আবহাওয়া তৈরি হবে। তো সেটা অতটা আমার মনে হয় সেটা অন্য অন্য ফ্যাক্টর। কিন্তু যেটা আপনি জিজ্ঞেস করছিলেন, মা দুর্গা হুম। যখন বলা হলো ইন্দিরা গান্ধীকে, তখন ইন্দিরা গান্ধীর বিরোধী দলরা ছিল রাষ্ট্রবাদী দল, মানে ভারতীয় জনসংঘ, তখন তো বিজেপি হয়নি, হুম। জনসংঘ, জনসং। আরএসএস, সোশ্যালিস্টরাও, সেই অর্থে জয়প্রকাশ নারায়ণ, রাম হ্যাঁ। মনোহর লোহিয়া, সোশ্যালিস্টরাও মোটামুটি দেশপ্রেমী, রাষ্ট্রপ্রেমী, দেশপ্রেমী লোকেরাই বিরোধী ছিল ইন্দিরা গান্ধীর, মানে রাজনৈতিক ভাবে বিরোধী ছিল। তো সেই জন্য তারা ইন্দিরা গান্ধীকে মা দুর্গা বলতে পেরেছিল। কিন্তু আজকে আমরা জানি এই যারা এই রবার্ট ওয়াড্রা, সোনিয়া গান্ধীর কংগ্রেস, তারপরে কেজরিওয়াল, স্টালিন, আজকে যে বিরোধী দলগুলো আছে, এরা কতটা দেশপ্রেমী, কতটা রাষ্ট্রবাদী, বিরাট বড় প্রশ্ন চিহ্ন আছে। সেই জন্য এই বিরোধী দলগুলো, আজকের বিরোধী দলগুলো 71-এর বিরোধী দলগুলোর মতন নয়। 71-এর বিরোধী দলগুলো রাষ্ট্রবাদী ছিল, দেশপ্রেমী ছিল, ন্যাশনালিস্ট ছিল। সেই জন্যে ইন্দিরা গান্ধী সফল হোক চাই বিফল হোক, দেশের প্রশ্নে ইন্দিরা গান্ধীর সঙ্গে ছিল। কিন্তু আজকের বিরোধী দলগুলো, এরা হচ্ছে ফেয়ার ওয়েদার বন্ধু। যতক্ষণ নরেন্দ্র মোদী সাকসেসফুল থাকছে, এরা নরেন্দ্র মোদীর সঙ্গে আছে। যদি ভগবান না করুক, ঈশ্বর না করুক, যদি নরেন্দ্র মোদীর কোনো একটা ফেলিয়ার হয়, হতেই পারে, যুদ্ধের পরিস্থিতি, ডিপ্লোমেসি, জিও পলিটিক্স, যুদ্ধ, নেগেটিভ ইম্প্যাক্ট হবে, এরা প্রথমেই নরেন্দ্র মোদীকে গালাগাল করতে শুরু করবে। যতক্ষণ নরেন্দ্র মোদী সাকসেসফুল আছে, এরা ভালো 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 সঙ্গে থাকবে। একটা পয়েন্ট পেলেই এরা, কেন এদের দেশপ্রেমের উপরে বিরাট বড় প্রশ্ন চিহ্ন আছে। আজকে যারা বিরোধীতে আছে, বিরোধী দল যারা আছে, এদের প্যাট্রিয়টিজমের উপরে, ন্যাশনালিজমের উপরে বিরাট বড় প্রশ্ন চিহ্ন আছে। তখন বাজপেয়ী, জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, এদের ন্যাশনালিজমের উপরে, প্যাট্রিয়টিজমের উপরে প্রশ্ন চিহ্ন ছিল না। আজকের বিরোধী দলের প্যাট্রিয়টিজমের প্রশ্ন চিহ্ন আছে। সেই জন্য এরা একটা করে অ্যাডভার্স ইম্প্যাক্ট হলেই, কিছু একটু ভারতের একটু কিছু ক্ষয়ক্ষতি হলেই, এরা সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীকে দোষী করতে শুরু করবে, দোষারোপ করতে শুরু করবে। এরা বিশ্বাসযোগ্য নয়, কারণ এদের ন্যাশনালিজমের উপরে কোয়েশ্চেন মার্ক আছে। সত্যি আমি জানি না আগামী দিন। একটা বোঝা যাচ্ছে যে উত্তাপ বাড়বে, পাকিস্তানের কিছু হারানোর নেই, বরঞ্চ তাদের দেশবাসীর কাছে কিছু প্রমাণ করার আছে। এবং যে প্রত্যাঘাত পাকিস্তানের তরফ থেকে হয়েছে, এখনো পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত 15 জন নিরীহ গ্রামবাসী মারা গেছেন, এবং তার মধ্যে বাচ্চারাও আছে। এবং পাকিস্তানের রাত বাড়লেই পাকিস্তানের শেলিং চলছে। দেখা ভারত তার কোনো উত্তর দেয় নাকি তার উত্তর কূটনৈতিক জবাবেই দেয়। আগামী কয়েকটা দিন কিন্তু উত্তেজনার পারদ চড়বে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অরিজিৎ এবং দেবাশিস দা, দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশ নেওয়ার জন্য। আপনারাও দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।